আমাদের মাঝে উপস্থিত আছে শহীদ সুমন পাটোয়ারি, 22 বছর বয়স্ক একজন যুবক। তার পিতা ওমর ফারুক এখানে উপস্থিত আছেন। শহীদ সুমন পাটোয়ারির পিতা ওমর ফারুককে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি দিনাজপুর জেলার সুমন পাটোয়ারির বাবা। আমার নাম ওমর ফারুক। দিনাজপুর জেলার যিনি বখতিয়ার রহমান কচি ভাই আছে, বর্তমানে প্রত্যেক সময় আমার খোঁজ খবর রাখে। আমার ছেলে ঢাকা বাইপেলে নিহত হয়েছে 5 আগস্ট। আজকে সবাই আছে, আমার ছেলে নাই। সবাই রে বাবা মা আছে, আমার ছেলে নাই। কিন্তু আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং বিএনপি পরিবার আমাদের পাশে খোঁজ খবর রাখে। যদি তারেক ভাই দেশে আসে, আমাদের প্রতি খোঁজ খবর রাখে, আমরা মনে করব ছেলে নাই কি হয়েছে, আজকে বিএনপির জয় হইবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উনি আবেগ আপ্লুত হয়ে কথা বলতে পারলেন না। তার ব্যথা আমরা সবাই বুঝি। আল্লাহ তার সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন। ওনার একটি 5 মাস বয়স্ক সন্তান আছে। শহীদ সাজু ইসলাম স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার স্ত্রী কিছু কথা বলবেন আপনাদের সামনে। ওনারা সুদূর পঞ্চগড় থেকে আমাদের মাঝে এসেছেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার। আমি পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানা থেকে আসছি। আমার স্বামীর নাম মোহাম্মদ সাজু ইসলাম। তিনি 5 আগস্ট মাওনায় গুলিবিদ্ধ হন। তখন আমার সন্তানের বয়স ছিল 11 দিন। তারপর উনি যখন মারা যান, তখন উনি মারা যান 12ই আগস্ট। তখন আমার বাচ্চার বয়স ছিল 17 দিন। তো উনি আমার বাচ্চাকে দেখেননি। আমার বাচ্চাকে উনি দেখেননি। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক ছটফট করছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। তো আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার বাচ্চাকে কোনো খোঁজ খবর নেন না, কোনো দেখশুন করেন না। আমার স্বামী মারা যাওয়ার 4 দিন পরে আমি বাসায় আমার আব্বু নিয়ে আসে, কারণ আমার শ্বশুর শাশুড়ি কোনো দেখশুন করতো না, তাই আমার আব্বু নিয়ে আসছে। নিয়ে আসার পর তখন কেউ আমার বাচ্চার খোঁজ খবর নেননি। কেউ আমার দায়িত্ব নেন, আমার বাচ্চার দায়িত্ব নেননি, আমার দায়িত্ব নেননি। শুধু একজনেই আমার বাচ্চারা আমার দায়িত্ব নিছে। আমার বাচ্চারা এবং কি আমাদের এখানে যারা মারা গেছে, যে কয়েকজন মারা গেছে, সবারই দায়িত্ব নিছে আমার সম্মানীয় বড় ভাই, সম্মানীয় বড় নেতা জনাব আলহাজ ফোরাত হোসেন আজাদ। তিনি আমার এবং আমার সন্তানের এবং কি আমাদের এখানে যে কয়েকজন মারা গেছে সবারই দায়িত্ব নিছে। তিনি তার সহকর্মীদেরকে আমাদের বাসায় সবার বাসায় পাঠায়, খোঁজ খবর নেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে তার মনের আশা পূরণ করে। আল্লাহ যেন তাকে বিএনপি নেতা হিসেবে সফল লাভ করার তৌফিক দান করে।
তো যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের আমার স্বামী হত্যার বিচার চাই। আমার বাবা, আমার বাচ্চা, সবাই সবারই তো বাচ্চা, সবারই তো সন্তান আছে, সবারই তো বাবা আছে। তো আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? আমার বাচ্চার তো কোনো বাবা নেই। আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? তো এই জন্য আমি সরকারের কাছে দাবি একটাই জানাইতেছি, আমার বাচ্চাকে যেন সহযোগিতা করে। তারেক রহমান স্যারকে আমি অনুরোধ করব যাতে আমার বাচ্চার দায়িত্ব নেয়, বাচ্চাকে দেখশন করে, সহযোগিতা করে আমার বাচ্চার। আমার আব্বুরও এরকম আর্থিক সহযোগিতা নেই। আমার আব্বু ভ্যান চালে, আমাদের সংসার চলে। তো আমার সন্তানকে কিভাবে মানুষ করব? আমার সন্তানকে তো মানুষ করতে হবে। এজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আমরা শহীদ সাজু ইসলামের পরিবারের কথা শুনলাম, তাদের বেদনার্ত হৃদয়ের কথা বলে শেষ করা যায় না। এ সমস্ত হাজারো পরিবার আমাদের দেশে রয়েছে যারা খুনি হাসিনার খুনি বাহিনী কর্তৃক পরিবারের শান্তি বিনষ্টকারী সমস্ত পরিবারগুলোকে নিঃস্ব করে দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা, সবার প্রিয় নেতা নাজমুল হাসান ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে এই ধরনের প্রোগ্রামে স্বামীহারা স্ত্রী, সন্তানহারা বাবা মা এবং পিতৃহারা সন্তানের আজাহারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিছুক্ষণ পূর্বে যে বোনটি তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরে বক্তব্য দিচ্ছিল, সত্যি যে এইরকম পরিস্থিতি বাংলাদেশে কে সৃষ্টি করেছে আপনারা জানেন? স্বৈরাচার খুনি হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, আমরা বিএনপি পরিবারের সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রধান অতিথি হিসেবে একটু পরেই আমাদের মাঝে সংযুক্ত থাকবেন। আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামে যার দীপ্ত কণ্ঠের মিছিল আমাদেরকে অনুপ্রাণিত করত, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন যোদ্ধা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, খোঁচা খোঁচা দাড়ি, পরিপাটি ড্রেস, সুন্দর করে কথা বলেন, কিন্তু ভিতরে একজন দানব। তাকে চেনেন আপনারা কে? আসাদুজ্জামান রাইট। শুধু তার গাড়ি বহরে কথিত ঢিল ছোড়ার অভিযোগে 4 জন বিএনপি নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল। প্রিয় বন্ধুরা, কিছুদিন পূর্বেই আমি পিজি হাসপাতালে ছোট্ট একটি কাজে গিয়েছিলাম, যে দেখলাম যে এই খুনিরা যখন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে পিজি হাসপাতালের উপরে উঠছে, একদল সাধারণ খুনিকে লাঞ্ছিত করেছিল। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শুধু আসাদুজ্জামান নূর নয়, বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি থানায়
যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বোনের স্বামীকে হত্যা করেছে, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, সেই সকল খুনিদের অবস্থা এই আসাদুজ্জামান নূরের মতো হবে। প্রিয় বন্ধুরা, অন্তত এইটুকু শান্তি যে আসাদুজ্জামান নূরের মতো খুনিরা অ্যারেস্ট হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিচারের দিন গুনছে। আজকের এই সমাবেশ থেকে দীপ্তভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি এ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারদের জন্য, যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের স্মৃতি রক্ষার্থে সামান্য কিছু আর্থিক সহায়তা প্রদান করে থাকি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেই সহায়তা প্রদানের অনুষ্ঠানটি শুরু করছি। এ পর্যায়ে পঞ্চগড় জেলা থেকে আগত শহীদ পরিবার, শহীদ সাজু ইসলামের পরিবার, তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিনকে মঞ্চে এখানে এসে সহযোগিতা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে মঞ্চে আসবে পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের পরিবারের সদস্য পিতা হামিদ আলী। সুমন ইসলামের পিতা হামিদ আলী তিনি মঞ্চে আসবেন। সুমন ইসলামের পিতা, আপনারা সামনে থেকে সরে যান। এরপরে আসছেন শহীদ সুমন ইসলামের পিতা হামিদ আলী। শহীদ সুমন ইসলাম ছাত্র দলের সক্রিয় কর্মী ছিল। 21 বছর বয়স্ক একজন তরুণকে শহীদ করেছে খুনি হাসিনা। শহীদ সুমন ইসলামের পিতা আব্দুল হামিদ। এরপরে আসছেন পঞ্চগড় জেলার বীর শহীদ আবু সাইদের পরিবার। শহীদ আবু সাইদ যুব দলের একজন সদস্য ছিল। ঢাকার মোহাম্মদপুরে 19 জুলাই শহীদ হয়েছে। শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মাজেদা বেগম এসেছেন। তার স্ত্রী মাজেদা বেগমকে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আসবেন শহীদ শাহাবুল আলম শাওন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ শাহাবুল আলম শাওনের পরিবার। শাহাবুল আলম শাওন ঢাকার বাইপেল আশুলিয়া থানার সামনে 4 আগস্ট শহীদ হয়েছেন। শহীদ শাহাবুল আলম শাওন পঞ্চগড় জেলার কৃতি সন্তান, এদেশের গণমানুষের মুক্তির জন্য যিনি প্রাণ উৎসর্গ করে চলে গিয়েছেন। শহীদ শাহাবুল আলম ইসলাম শাওন, তার পরিবার তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে এখানে এসেছেন। এরপরে আসবেন শহীদ আব্দুর রশিদ আরিফিন। শহীদ আব্দুর রশিদ আরিফিনের স্ত্রী শিরিন আক্তার। শহীদ আব্দুর রশিদ আরিফিন, শহীদ আব্দুর রশিদ আরিফিন তার স্ত্রী এখানে এসেছেন। এরপরে আসবে শহীদ সাগর ইসলামের পরিবার। শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম এখানে উপস্থিত আছেন। শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম। শহীদ সাগর ইসলাম 17 বছর বয়স্ক এইচএসসি ছাত্র ছিলেন, ইন্টারমিডিয়েট পড়তেন। এই তরুণ তাজা প্রাণ এদেশের মানুষের গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এ পর্যায়ে আসবে দিনাজপুর জেলার শহীদ পরিবার রুদ্র কুমার সেনের পরিবার। রুদ্র কুমার সেন
তার পরিবার সুবীর কুমার সেন এখানে উপস্থিত হয়েছেন। সাবি প্রবীর ছাত্র ছিলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। সুবীর কুমার সেন তার পিতা এখানে উপস্থিত আছেন, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন শহীদ রবিউল ইসলাম রাহুলের পরিবার, মুসলিম উদ্দিন। শহীদ রাহুলের পরিবার থেকে আসবেন মুসলিম উদ্দিন, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাহুল ইসলাম 19 বছর বয়স্ক ছাত্র ছিলেন। রাহুল ইসলাম দিনাজপুরের কৃতি সন্তান। এরপরে আসবেন শহীদ সুমন পাটোয়ারির পরিবার, শহীদ সুমন পাটোয়ারির পরিবার, শহীদ সুমন পাটোয়ারির পরিবার। সুমন পাটোয়ারির পিতা ওমর ফারুক কে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন মাসুম রেজা অন্তরের পরিবার। এরপর পর্যায়ে আসবে শহীদ মাসুম রেজা অন্তরের পরিবার, তার পিতা মিজানুর রহমানকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসছে শহীদ জিয়াউর রহমানের পরিবার, তার স্ত্রী শাহনাজ আক্তার এখানে উপস্থিত আছেন, সন্তান সহ এসেছেন। এরপরে আসবেন নীলফামারী জেলার শহীদ কৃতি সন্তান, অত্র এলাকার বীর, যার কারণে আমরা এখানে এসেছি। সেই শহীদ রুবেল ইসলামের পরিবার থেকে সদস্য এসেছেন। রুবেল ইসলামের পরিবারের সদস্যকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ রুবেল ইসলামের পরিবার, নীলফামারী জেলার কৃতি সন্তান। এরপরে আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি রাখবো, তারপরে আমাদের অনুষ্ঠান আবার চলবে ইনশাআল্লাহ। আজানের জন্য বিরতি ঘোষণা করছি। উপস্থিতি, আপনাদের ধৈর্য ধারণ করে বসার জন্য অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং শহীদ গোলাম রব্বানীর পরিবারকে দেওয়া বাড়ি উদ্বোধন করবেন। আপনাদেরকে ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং সবার আগে বাংলাদেশ সংগঠনটির সদস্য জাহিদুল ইসলাম রনি ভাই, তাকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং দিনকালের বিশেষ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রংপুর বিভাগীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম, অধ্যাপক জননেতা জনাব আমিনুল ইসলাম, তাকে বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা জিয়া পরিবারের সম্মানিত আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত থাকবেন। একটু পরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবিক নেতা তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা
বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে একজন নাট্যাভিনেতা, বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে যার অভ্যস্ত, নাটকে লাট ভাই নামে যে পরিচিত এই এলাকারই কুখ্যাত আসাদুজ্জামান নূর, তার গাড়িতে কথিত ডিল ছোড়ার অপরাধে 4টি জীবনকে তারা হত্যা করেছে। এর বিচার কি আপনারা চাইবেন না? এর বিচার যদি আপনাকে চাইতে হয়, তাহলে বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনার জন্য আপনাদের সর্বাগ্রে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে পরবর্তী তাদের বিচারের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে এবং এই বিচার শেষ পর্যন্ত হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের বিএনপি পরিবার দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দিবে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর শহীদদের স্মরণে আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। বাংলাদেশের আগামী দিনের 31 দফা রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের গর্ব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু সহ বিএনপির নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বীর শহীদের রক্ত নিয়েছে বিগত 15 বছর যারা অবৈধ ক্ষমতায় ছিল, যারা ভোটার বীর ক্ষমতায় ছিল, যারা দিনের ভোট হাতে করেছে, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মন্ত্রী, অবৈধ এমপি, তাদের কার্যকলাপ অবৈধ, তাদের যে তারা যা খুন হয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। পুলিয়াচিরা যেখানেই থাকো, বিএনপি ক্ষমতা বাংলাদেশের মাটিতে তোমার বিচার হবে। এই নীলফামারীর মাটিতে আমার ভাইকে যারা খুন করেছে, আসাদুজ্জামান নূর সহ সকল খুনের বিচার চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে দেশ গঠনের দেশ দরদি নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আগামী 5-10 মিনিটের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত
প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলু ভাই। উপস্থিত আছেন আরো দুইজন সাংগঠনিক সম্পাদক খালেক ভাই এবং আমিনুল ইসলাম। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়া ভাইরা এবং উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একটা দল করি যেই দলের নেতা এই ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং গত জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন এবং আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং দেশের উন্নয়নের জন্য আজকে এই আমরা বিএনপি পরিবারকে উনি সাজিয়েছেন। এই আমরা বিএনপি পরিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 40টিরও বেশি জেলায় আমরা গিয়েছি, কোন কোন জেলায় 2বার 3বারও গিয়েছি। এই জেলায় আমাদের দ্বিতীয়বার আসা হয়েছে। আসলে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এমন একটি নেতার নেতৃত্বে আছি যেই নেতা আপনারা আমার সবার কথা বলেন, সবার কথা চিন্তা করেন। আমরা প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোড়াদল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিচালিত আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বিএনপি পতাকাগুলো থেকে, সেই পতাকা তলে থেকে আমরা গর্ববোধ করতে পারি যে আমরা একটা ভালো দল করি। আর এই দলের জনপ্রিয়তা এতই বেশি যে ইলেকশন দিলেই মানে ক্ষমতা আসা পড়বো, ওই জন্য তারা আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে। তো বিএনপি যদি এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে তোমরা জনপ্রিয় হয়ে এসে বিএনপির সাথে কন্টেস্ট করো না। বিএনপিকে প্রতিরোধ করে শক্তি বাংলার বুকে কোনো দলের হয় নাই, কোনোদিন হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি 14 নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে 153 আসন নিয়ে গিয়েছে, 18তে বিনা ভোটে হয়েছে এবং 2024-এ কেউ নির্বাচন কেন্দ্রে যায়নি। কাজী আমরা সবাই ভোট দিতে চাই। আমি এই সরকারকে বলবো এদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাজী সুস্থ পরিবেশ সৃষ্টি করে সেই ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করুন, যেভাবে হোক লাইনে দাঁড়ায় ভোট দেওয়ার ব্যবস্থা করুন। তারপর দেখেন কি হয়ে যায় বাংলার মাটিতে। এই বাংলার মানুষ জানে কিভাবে ভোট দিতে হয়। কাজী আপনারা সবাই ঐক্য থাকবেন এবং প্রত্যেকের অবস্থান থেকে এই বিএনপি নেতা কর্মীরা যারা আছেন, এই যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবেন, সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কারণ তাদের জন্য আজকে আমরা বুক খুলে কথা বলতে পারছি। এবং আমাদের সমন্বয়ক যারা আছেন, যারা কিনা রাজনীতি শিখাতে চাচ্ছেন, আমি এতটুকু বলবো যে এই আন্দোলনের সর্বশক্তি প্রয়োগ করে নীরবে নিবৃত্তে বিএনপি নেতা কর্মীরা যেভাবে এক দফা আন্দোলনের পর ঝাঁপিয়ে পড়েছিল আর যেভাবে বিএনপি নেতা কর্মীরা নিহত হয়েছে তার অবদান কোনোদিন কোনোভাবেই শেষ করা যাবে না। কাজে আমরা বিএনপি পরিবার, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা যতদিন লাগে ততদিন বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক আমরা আপনাদের পাশে থাকবো এবং বিএনপিকে আমরা সুন্দরভাবে সাজাবো এবং প্রত্যেক এলাকায় আপনারা সজাগ থাকবেন, এমন ভাবে কাজ করবেন যাতে আপনাদের কৃতকর্মে কেউ আঘাত না পায়, আমাদের বিএনপির কোনো দুর্নাম না হয়। আগামী দিনে যাতে আমরা ক্ষমতা আসতে গেলে আমরা যাতে বুক ফুলে বলতে পারি আমাদের প্রত্যেকটা এলাকায় তার এলাকাকে সুন্দর এবং সুশৃঙ্খল রেখেছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। ব্যর্থতার দায়, ব্যর্থতার ভার এই সরকারের আসবে, সমালোচনা হবে, তবে সবার আগে সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে মানুষগুলো গুম হলো, নিহত হলো, এইগুলোর পাশে দাঁড়ানোর জন্য উচিত ছিল এইসব সমন্বয়ক সহ এই সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা। আমরা বিএনপি পরিবার আজকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সরকার না থেকে তাদেরকে সরকার থেকে আরো বেশি গ্রহণ করা উচিত ছিল। এই সরকার এই দেশের 650 লোককে, এই আওয়ামী সরকারের 650 লোককে দেশ থেকে চলে যেতে সাহায্য করেছে, এটা তাদের আরেকটা ব্যর্থতা। প্রশাসনের যে আওয়ামী পেতার আছে তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি, এটা আরেকটা ব্যর্থতা। সরকারের সচিবালয়ে যে আগুন লেগেছে, আপনারা কি অন্যের গাড়ি দায় ফেলে দিয়ে বলবেন
আপনাদেরকে সবার আগে জবাব দিতে হবে কেন সচিবালয়ে আগুন লেগেছে। আপনারা সেখানে বসেছেন, আপনাদের বোঝাতে হবে সবার আগে, কারণ আমাদের জনগণের সম্পদ সেখানে আছে। কাজী দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে জবাব দিতে আওতায় আসতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে এখন উপস্থিত হবেন আমার নেতা, আপনার নেতা, দেশ নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, সবাই সুষ্ঠুভাবে বসে আমাদের বাকি অনুষ্ঠান শুনবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি সংযুক্ত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান ফরহাদ হোসেন আজাদ। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজনে আজকের এই শহীদ গোলাম রব্বানী পরিবারকে বাড়ি নির্মাণের নিমিত্তে চাবি হস্তান্তর, পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে পঞ্চগড় জেলা, নীলফামারী জেলা এবং দিনাজপুর জেলায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদের আর্থিক অনুদান দেওয়ার আজকের এই স্মরণ সভার সভাপতি আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান। আজকের এই মহতী অনুষ্ঠানের দিনার বক্তব্য যাকে এক নজর দেখার জন্য এই অত্র এলাকার মানুষ পঞ্চগড় দিনাজপুরের শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় জননেতা তারেক রহমান, মঞ্চে উপস্থিত বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি রুহুল কবির রিজভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদ হাবিব দুলু সহ উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, শহীদ পরিবারের নেতৃবৃন্দ, কারা নির্যাতন সদস্যবৃন্দ এবং সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, আমাদের প্রিয় নেতা কয়েকটি কথা বলেন, সেটাই শুধু আমি আজকে উচ্চারণ করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ৭১ যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে সৃষ্টি করার যুদ্ধ। সেই যুদ্ধে আপনারা অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ হয়েছিল দেশকে আবার ফ্যাসিস্ট মুক্ত, গণতন্ত্র মুক্ত এবং আমাদের কথা বলার স্বাধীনতার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। আজকে দুই যুদ্ধে আমরা দেখেছি ৭১ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এই ২০২৪ যে যুদ্ধে আমরা জয়ী হয়েছি সেই যুদ্ধের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। প্রিয় ভাইরা আমার, আজকে আমি শুধু বলতে চাই দুই যুদ্ধে জয় হয়েছি, আমরা অনেকের মধ্যে মাথায় নিয়েছি যে হয়তো আমরা ক্ষমতায় চলে এসেছি, কিন্তু আজকের এই শহীদদের স্মরণে সবাই শুধু বলতে চাই প্রিয় নেতা বারবার আমাকে তাগাদা দিচ্ছেন যে না, সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আসুন সেই ইতিহাসের কঠিন নির্বাচন জয়যুক্ত হওয়ার জন্য আমাদের প্রিয় নেতা যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করে
আগামী দিনে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠ দলে নিয়ে যাবো, এই পথে রেখে সবাইকে ধন্যবাদ, বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই। এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের প্রিয় নেতা, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমাদের বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান, উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেতা, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল ভাই বোনেরা, বিশেষ করে যারা যে পরিবারগুলি আজকে আহত নিহত হয়েছে, তাদের পরিবারগুলি আমার বাম পাশে, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা জানি যে দেশের 24শে আগস্টের পরে, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত যতগুলি আহত নিহত পরিবার রয়েছে, এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা সেখানে খোঁজখবর নিয়েছি। তিনি দেশের মানবিক নেতাতে পরিণত হয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেতা নন। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আগামী দিনে আমাদের সরকার যদি পরিচালনা করতে হয়, আমাদের যদি জয়যুক্ত হতে হয়, তাহলেই শুধু আমরা এই যে শহীদ পরিবারগুলি আছে, এই যে আহত পরিবারগুলি আছে, তাদের পাশে সার্বক্ষণিকভাবে আমরা থাকতে পারবো। আমরা এখন আছি, তখনও থাকবো। সারা জীবন বিএনপি পরিবার জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় সব সময় আমরা তাদের পাশে থাকবো। এটা আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ। কাজেই আপনারা জনাব তারেক রহমানের জন্য দীর্ঘায়ু কামনা করবেন এবং এই পরিবারের যারা সদস্য রয়েছে তারা যাতে এই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে ওনার নির্দেশে করতে পারে, সেই দোয়া আপনারা করবেন। আজকে দু একটি কথা বলে আমি শেষ করছি। আমাদের নির্বাচনের জন্য মানুষ 17টি বছর আন্দোলন করেছে, বিশেষ করে বিএনপি কত জীবন দিয়েছে। আজকে ক্রস ফায়ারে রব্বানির জীবন নিহত হয়েছে। যে রব্বানির বাড়ি নাই, সেই বাড়িটা আজকে ওপেন করা হচ্ছে তারেক রহমানের নির্দেশে, তার অর্থায়নে। তিনি এইভাবে সমস্ত বাংলাদেশে আমাদেরকে এদের পাশে থাকার জন্য বলেছেন, কিন্তু এটা আমরা করতে থাকবো। আমি নির্বাচনের কথা বলতে চাই। নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে 5ই আগস্টে সকল রাজনৈতিক দল ছাত্রদের সঙ্গে একত্রিত হয়ে হাসিনাকে বিদায় করেছে, ঠিক না? কাজেই এই আন্দোলনের ফসল হওয়া উচিত
একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করেছি। তারা বিভিন্ন সংস্কারের কথা বলছে। এই সংস্কার আমাদের 31 দফা সংস্কার দেওয়া হয়েছে, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সর্বক্ষণে সর্ব জায়গায় আপনাদেরকে বলার জন্য বলেছেন আমরা যাতে সকল মানুষের সঙ্গে থাকি, সাথে থাকি, এবং 31 দফার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র যাতে পরিচালনা হয় সেটা কিন্তু তিনি বলেছেন। কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কারের নামে কতদিন নিবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। সেটা আপনাকে জানতে চান? আমাদেরকে বলে দিতে হবে তারা কতদিন নিবে। একটি মানুষ ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে, কোটি কোটি মানুষ আন্দোলন করেছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই ভোটের অধিকার আমরা ফিরে চাই, এবং এই ভোট আমরা আগামী এই বছরে 25-এর মধ্যে নির্বাচন চাই। এই 25-এর মধ্যে নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা যে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, আমাদের যারা আমরা বিএনপি করি তাদের মধ্যে এই জাগ্রত বোধটা থাকতে হবে আমাদের, যাতে মানুষ খারাপ না বলে, আমরা যাতে মানুষের যে কোনো সহযোগিতায় পাশে থাকি, মানুষের সাথে থাকি, তাদের সঙ্গে থাকি, তাদের কোনো অন্যায় আচরণ না করি। আমরা চাই এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য। যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মানুষ এখনো মনে রাখে আগামী দিনে যে সরকার গঠন হবে, যে সরকারের প্রধান হবেন, তাকেও যাতে সারা জীবন মানুষ মনে রাখে। আপনারা কি ভোট তাড়াতাড়ি চান? তাড়াতাড়ি চান? এই ভোট আমরা 2025-এর মধ্যেই চাই। এই বলে, যেহেতু আমাদের নেতা বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। যারা শহীদ হয়েছে সারা দেশে, 5ই আগস্টে নিহত হয়েছে, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু। জননেতা জনাব আসাদুল হাবিব দুলুকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণতান্ত্রিক মুক্তি কামনী মানুষের কাতারে শহীদ হয়েছিল গোলাম রব্বানী। সেই রব্বানীর পরিবারকে আজকে আমরা একটি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আবাসস্থল নির্মাণ করে দেয়া হয়েছে। সে অনুষ্ঠানটির আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকের সভার সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমান। বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর অঞ্চলের একজন গর্বিত সন্তান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জীবনে অনেক জনসভা আমরা দেখেছি, অনেক গণজমায়েত আমরা করেছি। আজকের সভা হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম। এ কারণেই ব্যতিক্রম, আমাদের প্রিয় নেতা কি গভীরভাবে আমাদের লোককে অবলোকন করেন, ভালোবাসেন, তারই একটি বহিঃপ্রকাশ। এটি নীলফামারী সদরের কোনো জনসভা নয়, এটি লক্ষ্মীচাপ একটি ছোট্ট ইউনিয়ন, একটি নিভৃত পল্লীতে উনি উপস্থিত হয়েছেন। কেন উপস্থিত হয়েছেন? দীর্ঘ এই গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনের মধ্যে যারা জীবনকে বাজি রেখে, যারা জীবনকে উৎসর্গ করেছেন, তাদের প্রতি, তাদের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উনি আমাদের মাঝে হাজির হয়েছেন।
এখান থেকে বুঝতে হবে বিএনপি একটি মানবিক দল, বিএনপি একটি দেশপ্রেমিক দল, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানেই হচ্ছে বিএনপির সঙ্গে অন্য পতিত একটি রাজনৈতিক দলের তফাৎ। তারা মানুষকে পাখির মতো গুলি করে উল্লাস করেছে, আনন্দ করেছে। বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতো দূরের কথা, যে পরিবার লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আসামি করেছে। গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলি। তার স্বামীকে হত্যা করার পরেও, স্বামীকে গ্রেপ্তার করার আগেও তাকে কিভাবে নির্যাতিত করেছে, তার বাড়িঘর কিভাবে ভেঙে দিয়েছে, সেটি পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কজনক ঘটনা আমাদের দেখা নেই। শুধু গোলাম রব্বানী নয়, এরকম হাজার হাজার উদীয়মান তরুণ, ছাত্র, যুব সমাজ আত্মহতি দিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে 31 দফা দিয়েছে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, সাম্যের বাংলাদেশ করার জন্য। আমরা যেন তার আন্দোলনে সবাই শরিক থাকি। আমরা যেন গোলাম রব্বানী সহ যারা আত্মহতি দিয়ে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটাকে কাটিয়ে দিয়েছে, পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, সে সূর্য যেন ধীরে ধীরে মধ্য গগনে বাংলাদেশকে আলোকিত করে, তাহলেই গোলাম রব্বানীর আত্মারা শান্তি পাবে। গোলাম রব্বানীর পরিবার আমাদেরকে বলেছে 3টি কথা। একটি বলেছে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, আরেকটি কথা বলেছে তার স্বামীর হত্যার বিচার চায়, আরেকটি কথা বলেছে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্ত শহীদ পরিবারের নামে, শহীদ ব্যক্তির নামে প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। যদি নির্মাণ করা সম্ভব না হয়, আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ওই শহীদদের নাম দেয়া হোক। এই দাবি রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দুলু ভাইকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজি ভাই বক্তব্য দিবেন। সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুম্মন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা, আপনারা যার জন্য কয়েকদিন ধরে প্রতীক্ষা করছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। এই অঞ্চলের এবং কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আসাদুল হাবিব দুলু ভাই উপস্থিত রয়েছেন, মিল্লাত ভাই উপস্থিত আছে, আমাদের আজাদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক উপস্থিত রয়েছেন, আমাদের খালেক, আমিনুল সহ আরো অনেক নেতৃবৃন্দ। প্রত্যেকের নাম পদ ধরে বললাম না, সময় সংক্ষিপ্ত। সবাই উন্মুখ হয়ে আছি আমাদের চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য। আমি শুধু দুই তিনটা কথা বলে আমি শেষ করে দিব। একটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার আমলে স্বস্তিতে ছিলাম না। কখন পুলিশ ধরে, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায়, এই সমস্ত আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে। আমাদের চেয়ারম্যান কখন বলেন এই সকালে যান মিঠাপুকুর, বিকালে যান পঞ্চগড়, সন্ধ্যায় যান সাতক্ষীরা, না হলে তারপরের দিন যান চট্টগ্রাম। কেন? এই 15-16 বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি দিন যাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গু বরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ, সেই তাগিদের কে আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়েছি। কিন্তু তার যেই তাগিদ, তার যে এই ব্যস্ততা, তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা, আজকে নানাভাবে আবারও দেখছি এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছে।
তার এই কর্মব্যস্ততার মধ্যেও যেন খুব সূক্ষ্মভাবে তাকেই টার্গেট করা হয়েছে। যেমন আমরা 16-17 বছরে শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার, দেখেছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ঠিক এখনো দেখছি সূক্ষ্মভাবে যেন তাকেই টার্গেট করা হচ্ছে। তার মানে কি, তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনি প্রকৃত নেতা, তিনি ন্যাচারাল নেতা। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তাকে সহ্য করছে না। এই কারণেই আমরা দেখি নানা ধরনের বক্তব্য, বিবৃতি এইখানে আসছে। কই, শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে। উনি অবৈধভাবে 16 বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা, কোথায় সেই ইন্ডাস্ট্রি, কোথায় সেই ব্যবসায়, একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না। কই, আজকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান, কই, এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোনো খবরের কাগজে কোনো কলাম লিখলেন না। আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে 4 বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। কই টিউলিপ, এইটার জন্য তো আপনারা সেদিন আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য, এটা কম্পেয়ার করে তো একটা কোনো, আমি আর্টিকেল লিখতে দেখলাম না, কোনো একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কাজটি করার চেষ্টা করছেন, তারা করে গেছে। আমি বক্তব্য বাড়াবো না, সর্বশেষ শুধু এই কথাটি বলতে চাই যে দেখুন, আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন, সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে, নানাভাবেই সমর্থন, নানা দিক থেকেই সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার, তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে, কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে, কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই তো ব্যর্থতা। আপনি ব্যাংকে সংকোচন, মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন, ভালো কথা, কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে? একটা মধ্যম পন্থা তো অবলম্বন করতে হবে, যে অবাধে যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা পেতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। সেটি না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে। তো এগুলো বিষয় আজকে কোন রাজনৈতিক দল তারা বলে না কেন। শেষ কথা বলে আমি বিদায় নেব। কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায়, নতুন সংবিধান করতে চায়। তো এখানে তো আমার মনে প্রশ্ন জাগে, আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশ বিদেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করেন, কি করবেন আপনারা? পৃথিবীতে এটা দেখিনি। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে, ওটা বাদ দিন, ওটা বাদ দেওয়া যেতে পারে। সেটা তো রাজনৈতিক দায়িত্ব। সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রব্বানীরা অকাতরে জীবন দিয়েছে, এই সমস্ত রাজনৈতিক দল
যারা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসবে তারা তো এটা করবে। এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে, কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে। এইটা মূল স্প্রিট, স্বাধীনতা যুদ্ধের স্প্রিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হয়। আর ওইটা সাংঘর্ষিক হবে এই কারণে, কারণ ওই যুদ্ধে তো 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এবং ওই যুদ্ধের একজন প্রধান সেনানী ঘোষক জিয়াউর রহমান। তখন আমরা 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 নিজেরাই তো একটা অস্বীকৃতির মধ্যে পড়ব। এগুলা ঠিক নয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমি প্রথমেই যে কথাটা বলেছি যে আমরা বিএনপি রাজনৈতিক দল এবং এই যে আমাদের রুম্মন এবং মিথুনের নেতৃত্বে যে আমরা বিএনপি পরিবার, এই বিএনপি পরিবার একটা বিশেষ সংগঠন দাঁড় করিয়ে এদেরকে দিয়ে সারা দেশে আহত নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনাদের সামনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বটে, কিন্তু তার আত্মা, তার মন মানসিকতা সব আপনাদের সাথে মিশে আছে, এবং তিনি এইভাবেই জনগণের সাথে, জনগণের কাছাকাছি, জনগণের সান্নিধ্যের জন্য সুদূর 6000 মাইল দূর থেকে, আটলান্টিকের পাড়ি থেকে আপনাদের সাথে নিবিড় সংযোগ রেখেছেন, এবং আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে তিনি নিবিড় ভাবে সম্পর্কিত রয়েছেন। আজকে এইখানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন। তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আজকের এই সভার নেতৃবৃন্দ ও আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। বক্তব্য সংক্ষেপ করতে হবে, কারণ শীত পীড়িত এই এলাকার মানুষ দ্রুতই বাড়ি ফেরে। আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে গণতন্ত্রপূর্ণ রুদ্ধার আন্দোলনে শহীদ রব্বানী সহ সারা বাংলাদেশে প্রায় 1000 শহীদ ও গুরুতর আহত ব্যক্তি এবং সম্প্রতি হয়ে যাওয়া 24শে আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ ছাত্র জনতা সব মিলে প্রায় 1400 পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করছি। এই শহীদদের পরিবারের সবার একটি প্রশ্ন, আমরা কি আদৌ এই শহীদদের রক্তের, এই শহীদদের আত্মত্যাগের বিচার পাবো? সবার প্রশ্ন। আমরা প্রশ্ন রাখতে চাই উপদেষ্টাগণের কাছে তথা তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আপনি কি করবেন এই বিচার?
আমরা যারা এই সংগঠনের সাথে কাজ করছি, তারা যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই বাড়িগুলোর দরজায় দাঁড়িয়ে কথা বলি, তখন তাদের আকুতি, তাদের আর্তনাদ আমাদের মন ভাঙিয়ে দেয়। তাদের কান্নায় ভারী ওঠে আকাশ বাতাস। সবাই হত্যাকাণ্ডের বিচার চাই অতি দ্রুত সময়ের মধ্যে। আপনি কি করবেন? যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পাখির মতো করে গুলি করে আমাদের এই ভাই বোনদের হত্যা করেছে, ছাত্র জনতার হত্যা করেছে, কবে করবেন? আমাদের কি স্পষ্ট ভাবে বলুন, আমরা সে কথাটি শুনতে চাই। আমরা যারা শহীদ হয়েছি তাদের প্রত্যেকটি পরিবারের পেছনের সাইডটা আপনারা দেখবেন, তারা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবারের। কোন শহীদের পিতা রিক্সা চালক, কোন শহীদের পিতা সিএনজি চালক, কোন শহীদের মা অন্যের বাড়িতে কাজ করিয়ে নিজের একটি সন্তানকে মানুষ করতে চেয়েছিলেন। সেই সন্তানকে এগিয়ে দিয়েছেন এই দেশ রক্ষার জন্য শহীদ হতে। আপনারা যারা আজকে উপদেষ্টার চেয়ারগুলোতে বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতো বিত্তবানদের সন্তান কয়জন রক্ত দিয়েছে এই দেশের জন্য? রক্ত দিয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা। আমরা প্রশ্ন রেখে গেলাম, যদি আমাদের বিচারের বাণী নিভৃতে কাঁদে, আমরা আমাদের দেয়ালে যদি পিঠ থেকে যাই, আমরা আপনাদের বিরুদ্ধে অগ্রসর হতে দ্বিধাবোধ করব না। আমি বক্তব্য ভিন্ন দিকে নেই একটু। কয়েকদিন আগে আমরা আপনাদের রংপুর অঞ্চলের একটি থানা মিঠাপুকুর, সেখানে গিয়েছিলাম ফায়ার ফাইটার নয়নের বাড়িতে। নয়নের বাবার প্রশ্নও ছিল, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করলো? হত্যা করেছে এই প্রশাসনের ভিতরে ঘাটতি লেগে থাকা আওয়ামী লীগের সেই চাকরিজীবী বা যে লোকেরা ঘাপটি মেরে প্রশাসনের মধ্যেই চাকরি করছে এবং বসে আছে, এরাই নয়নকে হত্যা করেছে ট্রাক চাপা দিয়ে। কারণ তাদের দোসরদের যে ফাইলগুলো, দুষ্কর্মের ফাইলগুলো ছিল, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ফাইলগুলো যেন সম্পূর্ণ পুড়ে যেতে পারে, এই জন্য নয়নকে হত্যা করা হয়েছিল। সেদিন অগ্নি কর্মীদের ঠিক মতো আগুন নিভাতে দেওয়া হয়নি এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার জন্য সমস্ত দুষ্কর্মের ফাইলগুলো সেদিন ভস্মীভূত হয়েছে। আমরা যখন এই বাড়িতে যাচ্ছিলাম, তখন কিছু লোক আমাদের নেতা বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব রিজভী ভাইয়ের গাড়ি রোধ করে। তখন কিছু বৃদ্ধ ছুটে আসে আমাদের কাছে, বাবা আপনি কি কম্বল দেবেন? শীতার্থ এই মানুষদের প্রশ্নের জবাব দিতে পারিনি।
আমাদেরকে একজন বলল ফিসফিস করে কানে, তারেক রহমান কি আসবে না, কম্বল দেবে না? আমরা শীতে কাঁপছি। মনে পড়ে প্রিয় নেতার কথা। আমি ঢাকা ফিরলাম 2004 সালের একটি পত্রিকা বের করলাম নভেম্বর মাসে শেষের দিকে। পত্রিকাটি ভালো করে পড়লাম। আমাদের প্রিয় নেতা ঢাকা থেকে পাবনা হয়ে পঞ্চগড় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, বগুড়ায় প্রায় শতাধিক স্পটে কম্বল বিতরণ করেছেন আমাদের প্রিয় নেতা। পরিসংখ্যানে আরো দেখলাম আমাদের প্রিয় নেতা নিজে গাড়ি চালিয়েছেন 2000-এর অধিক কিলোমিটার। আমাদের প্রিয় নেতা, তখন আমরা কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল। আমাদের প্রিয় নেতা কিন্তু কোনো হেলিকপ্টার বা অন্য কোনো যান নেননি অতিরিক্ত কোনো নিরাপত্তা। অনেক সাদামাটাই নেতা সেদিন শীতার্তর মাঝে কম্বল বিতরণ করে ঢাকায় ফিরেছিলেন প্রায় 2000-এর অধিক কিলোমিটার গাড়ি চালিয়ে। আজকে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সংবাদ কর্মীদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং প্রচার করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের যারা এখানে উপস্থিত, তারা যে পরিশ্রম করেছে, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ককে, যিনি ছুটে চলেছেন জেলার পর জেলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার সহানুভূতির বার্তা নিয়ে। প্রিয় উপস্থিতি, যার জন্য আমরা শুধু ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, যে শহীদের জন্য 6000 মাইল দূর থেকে বাংলাদেশের গর্ব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শহীদ গোলাম রব্বানীর পরিবারের জন্য একটি আশ্রয়স্থল, একটি আবাসস্থল, একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। সেই বাড়িটি সেই পরিবারের মাঝে বুঝিয়ে দেবেন, বাড়ির চাবি বুঝিয়ে দেবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এ পর্যায়ে শহীদ গোলাম রব্বানীর পরিবারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানীর স্ত্রী শাহনাজ বেগম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানীর বড় মেয়ে রৌনক জাহান রিক্তা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানীর মেজ মেয়ে রুমা আক্তার ইতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানীর ছোট মেয়ে তাসলিম জান্নাত রিপা এবং শহীদ গোলাম রব্বানীর পরিবার, তার মাতা উপস্থিত হয়েছেন। তাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথির উদ্যোগে, তার অনুমতি ক্রমে, তার উপস্থিতিতে বাড়িটির চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে। উপস্থিতি আমরা এই দৃশ্য দেখছি। আমাদের প্রিয় নেতা শুধু হাজার হাজার মাইল দূর থেকে আজকের এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন। আমাদের এই বীর সেনানীর পরিবারের কাছে চাবিটি বুঝিয়ে দিলেন। আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আজকের এই গোলাম রব্বানীর পরিবার তাদের অনুভূতি জানাবেন। আমাদের মাঝে শহীদ গোলাম রব্বানীর পরিবার তাদের অনুভূতি জানাবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন গোলাম রব্বানীর বড় মেয়ে রৌনক জাহান রিক্তা, তাদের পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনাদের মাঝে কথা বলবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সৃষ্টিকর্তা রবের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমান আঙ্কেল এবং তার সহযোদ্ধাদের প্রতি। আপনারা জানেন আমার আব্বু 2014 সালের 18 জানুয়ারি শহীদ হয়েছেন। আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ 11 বছর চলছে। দীর্ঘদিন যাবৎ তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন। তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর রেখেছেন, সর্বদাই আমাদের পাশে ছিলেন। তিনি আমাদের অভিভাবকের পালন করেছেন। আমরা চিরকৃতজ্ঞ ওনার প্রতি। আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো। আপনারা তো জানেন 2014 সালে আমার আব্বুকে ওরা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিছে। আমাদের বাবাটা করে বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য। When someone asks me about my father, I can't control my emotions. I can't control me. আমাদেরকে ইচ্ছে করে না বাবা রাখতে। কেন তারা এমনটা করলো আমাদের সাথে? কেন তারা এইভাবে নির্মম ভাবে আমার আব্বুকে হত্যা করলো? কেন? আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর হত্যার বিচার যেন হয়। আমি বিচার চাই আমার আব্বুর হত্যার। আসাদুজ্জামান নূর উনি হচ্ছে মাস্টার মাইন্ডার আসাদুজ্জামান নূরের ফাঁসি চাই। আমি ফাঁসি চাই। We want justice. আমরা সঠিক বিচার চাই। আমি চাই জনাব তারেক রহমান আঙ্কেল উনি আমার আব্বুর স্মৃতি রক্ষার্থে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো হসপিটাল নির্মাণ করে, যেন মানুষ যেন নিউবর্ন নেশন যেন জানতে পারে আমার আব্বু কে ছিলেন, যিনি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মবিসর্জন দিয়েছেন। আমি চাই সারা জীবন আমার আব্বু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে, সারা জীবন যেন চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারেক রহমান আঙ্কেল আপনার ফ্যামিলির প্রতি, আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল। আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি। আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সবসময় খেয়াল রাখবেন। আমরা আপনাদের সবসময় পাশে থাকব। আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের অপেক্ষার পালা শেষ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার সংগঠনটির সম্মানিত পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত আসাদুল হাবিব দুলু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আজকে বহু বছর পরে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের ভাই গোলাম রাব্বানী, তার সাথে কি হয়েছে, কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে, কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে, এই সকল কিছুই আপনারা জানেন, কারণ আপনারা এই এলাকারই মানুষ।
প্রিয় ভাই বোনেরা, এই যে গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে, গোলাম রাব্বানী শুধু একজন নয়। গত 16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের 5 তারিখে, সেই স্বৈরাচার গত 16 বছরে সারা বাংলাদেশে এইরকম হাজারো গোলাম রাব্বানীকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও, পালিয়ে যাবার 1 সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় 30,000-এর কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে গোলাম রাব্বানী, এই মানুষটি কে ছিল? মানুষটি একজন সাধারণ মানুষ ছিল, মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার, কথা বলার অধিকার বলি আমরা, ভোটের অধিকার বলি আমরা, অর্থাৎ মানুষের যে অধিকার, ওই যে পালিয়ে গেছে যে 5 তারিখে স্বৈরাচার, সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল। গোলাম রাব্বানী সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, মানুষের পক্ষে কথা বলেছিল, মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে। এরকম বহু হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা হয়তো গোলাম রাব্বানী সহ আরো যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো, কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারবো। যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব, সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই, তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত 16 বছর যাবৎ এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে। এই গোলাম রাব্বানীরা যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি, এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন, প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে। কেউ এখানে কৃষক আছেন, কেউ এখানে ছাত্র আছেন, কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন। প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন। এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাগুলো, বেকার আছেন, বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন, আপনাদের কর্মসংস্থান দরকার।
বহু কৃষক আছেন, কৃষির বিভিন্ন সমস্যা আছে, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, হয়তো বেতন সমস্যা আছে, স্কুলের চাল ভাঙা সমস্যা আছে, সেগুলো ঠিক করা প্রয়োজন। ছাত্র ছাত্রীরা আছেন, তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন। সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে। এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের, এবং এই সমস্যার যদি সমাধান করতে হয়, কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয়, অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয়, শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয়, এই যে এতগুলা মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে, গুরুত্বপূর্ণ বিষয় জীবনের। এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয়, যাতে করে একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যে কোনো বয়সেরই হোক মানুষ, সে যদি অসুস্থ হয়, সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায়, ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে, এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয়, তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে। দেশের বহু সমস্যা আছে, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে। এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে, এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার। মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে, এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। এই ব্যবস্থাটাই গোলাম রব্বানী সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, গোলাম রব্বানী সহ, গোলাম রব্বানীর পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে, সেই পরিবারগুলোর সদস্যগুলো, সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল, যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি, যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ, কিছু দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায়। সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা, যেই দেশের কৃষকরা, হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না, তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায়, একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায়, যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে, মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে, মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে একটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে, প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায়। এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, গোলাম রাব্বানীরা তাই চেয়েছিল, সেই কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে, এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, পরিবর্তিত হয়েছে অবস্থা, স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে, কিন্তু আমরা আজ এখানে একত্রিত হয়েছি, আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায় বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে, যেখানে
একজন বেকার যুবক, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, একজন বেকার যুবককে তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না। যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না, যেখানে রাতের বেলায় হোক, দিনের বেলায় হোক, মানুষ পথ দিয়ে হেঁটে যাবার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে। একটি স্বাভাবিক একজন মানুষ, সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে, যা কল্পনা করে, সেরকম একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। সেরকম একটি দেশ আপনারা যদি সকলে একত্রিত থাকেন, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। হ্যাঁ, দেশে বহু মানুষ আছে, বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে, সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া, সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গোলাম রাব্বানীর পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য। গোলাম রাব্বানীর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমি আগেই বলেছি, আপনারা নিজেরাও জানেন, এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানীর পরিবারের মতন পরিবার আছে। আসুন, আমরা কি চাই আগামী দিনগুলোতে এইরকম আর কোনো গোলাম রাব্বানীর জীবনে যা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটুক? আমরা চাই না, আমি চাই না গোলাম রাব্বানীর মতন কোনো, সে যেই দলেরই হোক না কেন, কোনো মানুষের ভাগ্য যাতে এইরকম না হয়, কোনো মানুষের ভাগ্য যেন গোলাম রাব্বানীর মতন না হয়। আগামী দিনগুলোতে, বাংলাদেশের আগামী দিনগুলোতে আমরা আর গোলাম রাব্বানী এইরকম ভাগ্যবরণ করা মানুষ আমরা আর দেখতে চাই না। আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষকে সহযোগিতা করবে, যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, যেখানে মানুষের, সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এবং সমগ্র পৃথিবীতে আপনারা প্রায় দেখেন, টিভির পর্দায় দেখেন, পত্রপত্রিকায় দেখেন, বিদেশের অনেকগুলো দেশ, এই যে আমি যুক্তরাজ্যে আছি, এই দেশ সহ আরও যেই দেশগুলোকে, যাদেরকে আমরা উন্নত দেশ বলি, আমরা জানি যে এইসব দেশের সরকাররা জনগণের জন্য কাজ করে, জনগণের স্বাস্থ্যের জন্য কাজ করে, জনগণের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে, জনগণের নিরাপত্তার জন্য কাজ করে, নারীদের জন্য কাজ করে, শিশুদের জন্য কাজ করে, শ্রমিকদের পাশে দাঁড়ায়, শ্রমিকদের বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ায়। এইসব দেশের সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কি সেই প্রক্রিয়া? যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে, আহা, এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে, সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া।
প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ, এই মানুষগুলোর মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যোগ্য মানুষ বেরিয়ে আসবে। কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে সংসদ সদস্য হিসাবে। কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য, সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য, সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য। প্রিয় ভাই বোনেরা, আসেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে, এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে, এই দেশে খাল খনন করতে হবে, এই দেশের বন্যা ব্যবস্থা দূর করতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে, এই দেশে যুবক যারা আছে, বেকার যুবক যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে, বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে, বহু কাজ বাকি আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে। সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই। এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে, প্রান্তিক মানুষের পরিবার, কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা এই পরিকল্পনাগুলো করেছি। সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে 31 দফা নামে 31টা দফা দিয়েছি। নিশ্চয়ই এই 31 দফার কথা কম বেশি আপনারা শুনেছেন না? আপনারা 31 দফার কথা, 31 দফার কথা আপনারা শুনেছেন। এই 31 দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই, যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই, আগে যেভাবে বলেছি, বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল। বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। এই জনগণের সাথে বিএনপি থাকতে চায়। বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে, প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। হয়তো আমরা সকল সময় 100% সফল হতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা আমরা বলি। রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আজকে এই যে আমরা গোলাম রাব্বানীর পরিবারেরকে একটি ঘর তুলে দিলাম, আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশে আমরা আর গোলাম রাব্বানীর যা হয়েছে, তার সাথে যা করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আর ভবিষ্যতে দেখতে চাই না। আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক। আমরা চাই
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রাব্বানী সহ আমাদের এই গোলাম রাব্বানী সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রাব্বানী যারা শহীদ হয়েছে, তারা যে কারণে শহীদ হয়েছে, যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে, যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে, সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমে আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক, গোলাম রাব্বানী সহ হাজারো গোলাম রাব্বানী যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দোয়া করবেন যাতে এই এলাকায় যেভাবে দেশে থাকতে শীতের সময় এই এলাকায় এসে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারতাম, আমি আবার যেন ভবিষ্যতে সেরকম গম্পল নিয়ে সোয়েটার নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।